পাকিস্তান এবং ভারত যখন যুদ্ধপ্রান্তে, তখন আরাকান রাজ্য মায়ানমারের মানবিক করিডোর নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে। চুলচেরা বিশ্লেষণ চলছে যে মানবিক করিডোর দেওয়ার ফলে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্বের কোনো বিঘ্ন ঘটতে পারে কিনা। এই বিষয় নিয়ে পক্ষ বিপক্ষ তৈরি হচ্ছে, যেহেতু এখন সরকার প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বে নন্দিত একজন লিডার, একজন নোবেলজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই নির্ভর আছেন এবং নিশ্চিন্ত আছেন, যেহেতু ইউনূস সাহেব রয়েছেন, অবশ্যই এটা পজিটিভ সিদ্ধান্ত তিনি নিয়ে থাকবেন এবং দেশের কল্যাণের জন্য তিনি এই সিদ্ধান্ত নেবেন। আবার যারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিদ্ধান্তটা তারা চালাকির মাধ্যমে ঘুরিয়ে পেঁচিয়ে তারা এটাকে নিজেদের করে নিতে চাচ্ছে। বলছিলাম, যারা এখন বর্তমানে ক্ষমতা আসার জন্য নিজেদেরকে প্রস্তুত করে রেখেছে এবং ভাবছে যে নির্বাচন হলে তারা ক্ষমতা আসবে, ক্ষমতা আসার জন্য শুধুমাত্র লোক দেখানো একটা নির্বাচনই তাদের জন্য বাধা। তাদের হেভিওয়েট নেতারা বলছে মানবিক করিডোর দেওয়া যাবে না, তাহলে বাংলাদেশে মানবিক বিপর্যয়ের ফলে সেখানে সার্বভৌমত্ব এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটবে এবং পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলোর সাথে বাংলাদেশের শত্রুতা দূরত্ব এগুলো বাড়তে থাকবে। এর 2-3 দিন না যেতেই এবার সেই দলেরই প্রধান, যিনি ভারপ্রাপ্ত রয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন যে মানবিক করিডোরের ব্যাপারে সংসদীয় আসনের সংসদে বসে নির্বাচিত দল তারা জনগণের মতামত নিয়ে এই সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে, অন্যথায় সেটা নয়। এখানে তিনি এই কথাটা বলার পর পক্ষ বিপক্ষ সমর্থক তৈরি হয়েছে। অনেকে বুঝে সমর্থন করছে, ভাবছে এবং বলছে যে ইনি তো ঠিকই বলেছেন, নির্বাচিত একজন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, সংসদে বসবে, এ সকল জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংসদে বসিয়ে নিবে, জনগণের মতামত সেখানে উপেক্ষিত হবে না। আবার অন্যরা বলছে যে না, তিনি এটি একেবারেই ভুল কথা বলেছেন। এখানে এই ভুলের পিছনে কারণ রয়েছে হিংসা। হিংসাটা কি? যেহেতু সিদ্ধান্তটা প্রফেসর ইউনূস নিচ্ছে, তাই তারা এটা মেনে নিতে পারছে না। এর ক্রেডিট কেন প্রফেসর ইউনূস নেবে? যদি মানবিক করিডোরের মাধ্যমে তিনি আবার যদি শান্তিতে আবার নোবেল বিজয়ী হন, তাহলে সেটা হবে তার জন্য দ্বিতীয়বারের মতো পুরস্কার। তাহলে এটা কেন তিনি নেবেন? নির্বাচিত সরকার যারা আসবে, তাদের দলে প্রধান যিনি থাকবেন, তিনি বরং এই ক্যারিয়ারটা নিয়ে তিনি শান্তিতে নোবেল পাওয়ার জন্য লবিস্ট নিয়োগ করে তিনি বরং নোবেল বিজয়ী হবেন। এখানে হিংসার ব্যাপারটা আসছে। এখন আপনাদেরকে বলে রাখি, মানবিক করিডোর বলতে কি বোঝায়। মানবিক করিডোর বলতে এই নয় যে একটা দেশকে উন্মুক্ত করে দেওয়া, একটা দেশকে আর একটা দেশের চলাচলের জন্য একেবারে খোলামেলা ভাবে প্রবেশ অধিকার দিয়ে দেওয়া, সেটা নয়। এখানে মানবিক বা করিডোর বলতে বোঝানো হচ্ছে আরাকান রাজ্যে যারা আহত হবে তাদের একটা জায়গায় রেখে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, আহত যারা রয়েছে চিকিৎসা শেষে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া এবং মানবিক যে খাদ্যের যে সাহায্য দরকার সেটা তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। কারণ এটি কিন্তু যখন যুদ্ধ অবস্থায় দেশের চলমান থাকে, পার্শ্ববর্তী দেশের জন্য এটি নৈতিক এবং মানবিক কারণ হয়ে দাঁড়ায়। এখন বাংলাদেশ না দিয়ে কেন অন্য দেশকে অফার করছে না? বিষয়টি হলো, যেহেতু এখানে জাতিসংঘ, ইউএস এবং আমেরিকা, রেড ক্রিসেন্ট সোসাইটি, তারা সকলেই বলছে তাদের সম্মতিতে বৈঠকের মাধ্যমে বাংলাদেশকে এই ব্যাপারে অনুরোধ করা হচ্ছে। ভারত পাকিস্তান যেহেতু যুদ্ধের দ্বার প্রান্তে, ভারত যেহেতু পাশে আছে, তাদের ব্যাপারে বলা হচ্ছে না। বাংলাদেশ এখানে না নিয়ে উপায় নেই, কারণ জান্তা সরকারের দেশ থেকে যে 15 লাখ রোহিঙ্গা বাংলাদেশের উপর চেপে বসে আছে, তাদের তো ভাই একটা উপায়ের মাধ্যমে ফয়সালা করে তাদের দেশে পৌঁছাতে হবে। দিনের পর দিন, বছর পর বছর তাদেরকে তো লালন পালন করা সম্ভব না। তাহলে
জান্তা সরকারের প্রধানের উপর চাপ সৃষ্টি করতে হবে। জান্তা সরকার যখন দেখবে যে আরাকান স্বাধীন হয়ে যাচ্ছে এবং আরাকানের সৈন্যবাহিনী এবং আহত যোদ্ধা যারা, তাদেরকে বাংলাদেশ মানবিক সাহায্য দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে, আশ্রয় দিচ্ছে এবং তাদেরকে সেবা শুশ্রূষার মাধ্যমে আরো শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে, তখন জান্তা সরকার চাপে পড়বে। তারা অবশ্যই বাংলাদেশ সরকারের সাথে নেগোশিয়েশন করার চেষ্টা করবে। আর তখনই বাংলাদেশ তাদেরকে রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যাপারে একটা চাপ এবং শর্ত দিতে পারবে। অন্যদিকে যদি আরাকান রাজ্য স্বাধীন হয়ে যায়, তাহলে আরাকান রাজ্য যে সাহায্য সহযোগিতা মানবিক করিডোর দিয়ে করছে বাংলাদেশ, তাদের সাথে অবশ্যই এই শর্ত তখন প্রযোজ্য হবে। তোমরা স্বাধীন হয়ে গেলে তার কোনো ঝামেলা নেই, তোমরা তখন অবশ্যই এই তোমাদের রোহিঙ্গা যে যারা রয়েছে তাদেরকে অবশ্যই তোমরা ফিরিয়ে নেবে। এখন কি আরাকান রাজ্যে যারা আছে, বিদ্রোহী গোষ্ঠী যারা আছে, তারা কি নিবে না? অবশ্যই নিবে, কারণ এখানে তো তাদেরকে সরাসরি আমেরিকা বা পশ্চিমা রাষ্ট্রগুলো স্বাধীন হওয়ার ব্যাপারে সহযোগিতা করছে। তাহলে শর্ত তো মানবিক করিডোরের যে কমিটি বা যারা পরামর্শদাতা, তাদের সলা পরামর্শে গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্তই তো মানবিক করিডোর হবে। আর তাদের পরামর্শে যেহেতু সহযোগিতা যেহেতু আরাকান রাজ্য স্বাধীন হবে, তখন অবশ্যই এই শর্তগুলোর মাধ্যমে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরে নিতে তারা বাধ্য থাকবে শর্ত সাপেক্ষে। তাহলে দুদিকেই কিন্তু এখন আমাদের খেলা রয়েছে। এক, আরাকান রাজ্য যেহেতু স্বাধীন হয়ে যাবে, এদেরকে ঠেকানো সম্ভব হচ্ছে না। আপনাকে তো বৈশ্বিক পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। জান্তা সরকার তো আপনাকে এসে খাবার প্লেটে সুস্বাদু খাবার তুলে দিবে না। আপনাকে খাবার প্লেট সাজিয়ে রাখতে হবে, সুস্বাদু খাবার যাতে আপনাকে এসে অতিথিরা দিয়ে যায় সেরকম পরিবেশ পরিস্থিতি তৈরি করে রাখতে হবে। আর সেটার জন্যই এটি একটি মোক্ষম সুযোগ। মানবিক করিডোর বলতেই একটি দেশকে, একটি অঞ্চলকে আরেক অঞ্চলে ব্যবহারের জন্য দিয়ে দেওয়া বিষয়টি কিন্তু তা নয়। এখন প্রিয় দর্শক, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই মানবিক করিডোরের ব্যাপারে বাধা দিয়েছে, তিনি সরাসরি বাধা দেননি, পারমিশন দিয়ে রেখেছেন। তবে তিনি শর্ত জড়িয়ে দিয়েছেন যে নির্বাচিত সরকারের অধীনে জনগণের মতামত নিয়ে এটা করা উচিত। এখন প্রশ্ন হলো, আপনি নির্বাচিত সরকার আপনি পাবেন কোথায়? যিনি আপনি কথা বলেছেন, আপনি কি নির্বাচিত হয়েছিলেন কাউন্সিলরের মাধ্যমে? আপনি কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন? আপনাদের কি সে নজির আছে? আপনাদের কাউন্সিলে যে মিটিং গুলো হয় সেগুলো কি এখন চলমান আছে? তাহলে আপনি কিসের ভিত্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন? আপনার দলে কি আরো যোগ্য লোক ছিল না? এসব ভাওতাবাজি কথা কিন্তু বলা যাবে না। যে যখন নির্বাচনের মাধ্যমে সংসদে যখন আপনারা রাজনৈতিক দল হিসেবে ক্ষমতা যদি এসে যান, তখন কি ওই সংসদে এই এমপি মন্ত্রী বা সংসদীয় মতামতের মাধ্যমে কি বিএনপি চলবে? কখনোই চলবে না। তারেক রহমানের কথার উপরে সবই চলবে। যেরকম শেখ হাসিনার কথাতে পুরো আওয়ামী লীগ চলতো, সংসদ ছিল মাত্র পুতুল দেখানো, ঠিক তখন তারেক রহমানের এই নির্দেশনা, ইনস্ট্রাকশনে পুরো বিএনপি মন্ত্রী পরিষদ, পুরো রাষ্ট্র প্রধান সকলে কিন্তু পরিচালিত হবে। অতএব এসব ভেলকিবাজি বাংলার জনগণ সবাই জানে যে এখানে সংসদে বসবে, সিদ্ধান্ত নিবে, পার্শ্ববর্তী দেশরা জানবে, সময় নিবে। আপনি কি কেউ শাহবাগ মোড়ে দাঁড়িয়ে জনগণ সিদ্ধান্ত নিবেন? আপনি কি গণভোট নিবেন? আপনার জনগণের মতামত নিতে হলে তো আপনাকে তো জনগণের গণভোট নিতে হবে। সংসদে বসে আপনারা কয়েকজন এমপি মন্ত্রী বসে সিদ্ধান্ত নেবেন, আপনার দলের প্রধান দিয়ে দিবে, এটা হবে। সেখানে তো আপনাদের মতামত হলো, এখানে তো জনগণের মতামত হলো না। জনগণের মতামত হলে কি হতে হবে? অবশ্যই গণভোট হতে হবে। তখন সংসদে বসে গণভোটের মাধ্যমে যখন আপনি সিদ্ধান্ত নেবেন, তখন তো আপনার এই গোপনীয়তা তো ফাঁস হয়ে যাবে, অন্য দেশ জেনে যাবে। এত লম্বা সময় তো নেওয়া যাবে না। জনগণ যেহেতু পারমিশন দিয়েছে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, তখন তো আপনি সেখানে এক্সপার্টরা সিদ্ধান্তগুলো নিন। যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনী প্রধান, তারা বসে গুরুত্বপূর্ণ সময় এই সিদ্ধান্তগুলো নিবে। যখন একটি দেশ আরেকটি দেশের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন কি সংসদ অধিবেশন ডাকা হয়? তখন কি ওই দেশে গণভোট নেওয়া হয় যে আমরা যুদ্ধে কি জড়াবো কি জড়াবো না, আমরা জয়ী কি হব কি হব না, আপনারা মতামত দেন, তারপর আমরা যুদ্ধে জড়াবো? কখনোই নয়। এই সকল সিদ্ধান্ত অবশ্যই এক্সপার্ট প্রধান যারা আছেন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে, তারা নিয়ে থাকেন। আর এখানে তো প্রফেসর ইউনূস সাহেব তো একা নিচ্ছেন না, তার তো একটা উপদেষ্টা মন্ডলী, বিশাল একটা পরিষদ রয়েছে। সকলের মতামত নিয়েই তো তার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে সমস্যা হলো কি, ইউনূস সাহেব কেন ক্রেডিট নেবে?
ইউনূস সাহেব কেন নেবে? এটা হলো সমস্যা, এটা হলো হিংসা। কারণ এটা তো বিএনপির প্রধান যিনি এখন ভারপ্রাপ্ত রয়েছেন, তারা নির্বাচিত হয়ে আসলে তার মাধ্যমে নিলে ক্রেডিটটা তিনি নিতে পারতেন, এই জন্য তারা বলছে। অর্থাৎ বিষয়টা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে আরাকান রাজ্যে মানবিক করিডোর ধরে লাগবে আর 1 থেকে 1.5 মাসের মধ্যেই দিতে হবে, অথবা 15 দিন অথবা 2 মাসের মধ্যেই এটা পারমিশন দিতেই হবে। কারণ মানবিক করিডোর ব্যাপারে বিশ্বের একটা চাপ রয়েছে, এটা কালক্ষেপণ করা যাবে না। তাহলে কি 2 মাসের মধ্যে নির্বাচন দিয়ে কি বিএনপিকে ক্ষমতা বসিয়ে দ্রুত সংসদে বসিয়ে জনগণের মতামত বাদ দেখ, সংসদে যারা সংসদীয় সদস্য থাকবে তাদের ভোটাধিকার মতামত ভিত্তিতে তারপর সিদ্ধান্ত দেওয়া হবে? এটা তো অনেক লম্বা সময়। অর্থাৎ এসব ভুল ভাল ভাওতাবাজি ভেলকিবাজি এসব কথা জনগণ খাবে না, জনগণ এগুলো খায় না। জনগণ আমি বিশ্বাস করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বড় বড় ঋণগুলো যেভাবে তিনি পরিশোধ করে যাচ্ছেন, অর্থের অপচয় করছেন না, এবং বিশ্বের সকল ক্ষমতাধর রাষ্ট্রের সাথে তিনি যেভাবে তিনি ন্যায্যতার সহিত, সাম্যতার সহিত, মর্যাদার সহিত যেভাবে তিনি একটা পররাষ্ট্র নীতি ভারসাম্যতা তিনি নিয়ে আসতেছেন, সেটা মানুষ এখন প্রাণ ভরে মন ভরে তার জন্য দোয়া করছে, শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে, তার নামটা নিচ্ছে। অতএব আমাদের জনগণ মহান আল্লাহ পাকের উপর ভরসা করে ডক্টর ইউনূসের প্রতি এই বিশ্বাস তারা রাখে, তিনি যে সিদ্ধান্ত নেবেন অবশ্যই বাংলার মানুষের জন্য সঠিক সিদ্ধান্ত নেবেন। বরং রাজনৈতিক দল যারা পূর্বে ছিল বা এখন আসার জন্য যারা মরি হয়ে উঠেছে, এরা কখনোই দেশের জন্য ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, এদের কোনো নজির নেই। এরা শুধু ক্ষমতা আসলে এরা কোনোভাবে ওই যে সংসদীয় আসন বলে, ওই যে সংসদে বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবে, জনগণের মতামত দিবে, কখনোই নিবে না। এরা তখন দলের যিনি প্রধান থাকবে তার নেতৃত্বে চলবে, তার কথা এক কথায় সব ইনস্ট্রাকশনে, তার আঙুলের ইশারায় সকল সংসদ সদস্য চলবে। সংসদ সদস্যদের কোনো মতামত সেখানে কি হবে, গ্রহণযোগ্য হবে না। এটা নেওয়া হয়নি, বর্তমানেও হচ্ছে না, এবং ভবিষ্যতেও নেওয়া হবে না। সো এসব বিরোধীবাজি চলবে না। গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারত পাকিস্তান যুদ্ধে দ্বারা প্রান্তে এমন গুরুত্বপূর্ণ সময় আমাদের সকল রাজনৈতিক দলকে ঐক্যমত থাকতে হবে, কোনো বিভাজন তৈরি করতে দেওয়া যাবে না। বরং দেশের মঙ্গলের জন্য সবাই মিলে বসে, সকল রাজনৈতিক দলরা মিলে বসে কিভাবে পজিটিভ সিদ্ধান্ত নিয়ে এগিয়ে নেওয়া যায় সেটাই আলোচনায় বসতে হবে, সেটা হবে ফলপ্রসূ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।